লক্ষ্মীর ভান্ডার থাকবে, আগের সরকারের যে প্রকল্পগুলো ছিল সেগুলো নাকি চালু থাকবে, আর অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে আয়ুষ্মান কার্ডের মতন স্বচ্ছ পরিষেবা যুক্ত হতে চলেছে। আজকে শপথ গ্রহণের পর খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানে নতুন সরকার, আগের সরকার বদলে যাওয়ার পর 6টা বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রিসভার সাথে বৈঠকে, এবং প্রেস কনফারেন্স ছিল, সেখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তীকালে আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। তো আজকে সেটা নিয়ে বিশেষ আলোচনা করবো যে লক্ষ্মীর ভান্ডার কি তবে বন্ধ হয়ে গেল, মানে অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে চালু হতে চলেছে, আর কি কি সিদ্ধান্ত নেওয়া হলো। সরকার বদলের পর শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে চান মানুষের মনে বিরাজমান হয়ে, তাহলে সেই সরকারকে কি করতে হবে, এবং বিজেপি সরকার আপনাদেরকে কিছু আর্জি মানে খোলা চিঠির মাধ্যমে আমি কিছু কথা শোনাতে চাই, বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সরকার টিকিয়ে রাখতে হলে ঠিক কি কি করা উচিত, বা আগের সরকারের থেকে মানুষ কি কি আশা করেছিল, কি কি পায়নি, এবারে কি কি করতে হবে আপনাদের। মানুষ তো অনেক বদল চেয়ে আপনাদেরকে ভরসা করে আনলো কিছু পাওয়ার আশায়, অনেক রাজনীতির খেলা হলো, অনেক কাদা ছোড়াছুড়ি হলো, এবার এসব একটু প্লিজ বাদ দিন। আর কোনো খেলা নয়, আর কোনো রাজনীতি নয়, এবারে মানুষের ভালোবাসা, তার প্রতিশ্রুতি। কারণ মানুষ 1 মিনিট সিদ্ধান্ত নেয়, মানে 1 মিনিটের একটা বোতাম টিপে সিদ্ধান্ত নেয় কি পাবে আর কি পাবে না, বা তার কি পাওয়া উচিত। তার মধ্যে নানান রকম হতাশা, ক্লান্তি, পরিশ্রম, আশা জড়িয়ে থাকেন। তো আজকে সেটাই আলোচনা করবো। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে আজকে কথা বলবো এবং সরকারের কাছে আর্জি জানাবো। অবশ্যই আমি পরিকল্পনা করেছি যে আগে তো মিডিয়া হিসাবে আমি সেলিব্রিটিদের কভারেজ করতে যেতাম, এবারে কিছু সরকারি অনুষ্ঠানেও আমি থাকবো, হয়তো চেষ্টা করব, প্ল্যান আছে, পরিকল্পনা হয়ে করেছি। সেখানে কিছু মানুষের আমি সমস্যা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করব অ্যাজ এ মিডিয়া, যেখানে আমি নিজের স্বতন্ত্র মতো নিজের স্বাধীনতা মতন কাজ করি। আমাকে কেউ মানা করতে পারবে না যে তুমি এই কথাটা কেন বললে, বা এই আর্জিটা কেন জানালে, বা এইসব তোমার বলা উচিত হবে না। টিআরপি অনুযায়ী যেটা করলে টিআরপি খাবে সেটাই করো। আমি সাধারণ মানুষের হয়ে আওয়াজ তুলবো, সেটা আমার পরিকল্পনা আছে। তার জন্য চাই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর সাপোর্ট। চলো আজকে বেশি কথা না বলে শুরু করা যাক। যে দেখো, এই যে দীর্ঘ কয়েক দশকের অবসান হলো, মানে 15 বছরের যে জামানাটা ছিল সেটা নিষ্পত্তি হলো, কারণ মানুষের একঘেয়েমি চলে এসেছিল। তার আগে সরকারের 34 বছরে যে বাম শাসন, অনেক অভিযোগ আছে, শিল্প কলকারখানা তাড়িয়েছে। তারপরে সরকার কি বললো, তাদেরকে দোষ দিতে থাকলো। এবারে প্লিজ আর এটা করবেন না, যে একে অপরের দিকে দোষ দেওয়াটা যেন না হয়, যে এই সরকার ওই করেনি, এই সরকার ওই করেনি। প্লিজ সেগুলো ছেড়ে আপনারা কি কি করবেন তার একটা আমি লিস্ট তুলে ধরেছি, আমি লিখেছি। সেটা নিয়ে নিরপেক্ষভাবে সরকারের কাছে কিছু কথা আমি জানাতে চাই। আমাদের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে আমি কংগ্রাচুলেশন জানাবো এই ভিডিওর মাধ্যমে, যদিও আগে জানিয়েছিলাম, আবারও ওনাকে সাপোর্ট করে কিছু কথা আমি বলতে চাই। দেখো, আগের সরকারের পিছনে মানুষের যে ক্ষোভ কতটা ছিল সেটা কিন্তু সবাই জানে। আর এই নতুন সরকারের কি কি চ্যালেঞ্জ নিতে হবে, অবশ্যই এই সরকারকে দায় নিতে হবে। দায় নিতে কেন বলছি, কারণ দেখো, আগের সরকার যখন কোনো কিছু ক্ষয়ক্ষতি করে যায়, তারপরে যে সরকার আসে তার অনেকটা দায় পড়ে যায়, যে সেই আগের প্রতিশ্রুতিগুলো যেগুলো আগের সরকার পূরণ করতে পারেনি, বা মানুষ যে আশা ভালোবাসা পাওয়ার জন্য তাকে নিযুক্ত করেছে বা এনেছে সেই সরকারকে, তাকে সেইগুলো পূরণ করতে গিয়ে অনেকটা কালজাম ছুটাতে হয়, অনেক পরিকল্পনা করতে হয়, অনেক কিছু বাস্তবায়িত করার চেষ্টা করতে হয়। তো তাই জন্য বলছি দায়টা নিতে হবে আমাদের জন্য। প্লিজ আজকে মুখ্যমন্ত্রী যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে আছেন, তিনি বলেছেন যে মিডিয়ার মাধ্যমে লেখালেখি শুরু হচ্ছে, নিউজ মিডিয়ায় বিভিন্ন জায়গায়, যে অন্নপূর্ণা ভান্ডার খুব তাড়াতাড়ি হয়তো শুরু হবে, 1 জুন থেকে খুব তাড়াতাড়ি চালু করে দেওয়ার চেষ্টা চলবে। আর তার আগে নাকি যে প্রকল্পগুলো ছিল রাজ্য সরকারে সেগুলো নাকি থাকছে। আয়ুষ্মান কার্ডের কথা বলা হয়েছে। সাধারণ মানুষের মনে যে ক্ষোভ জমেছিল তার এই পরিবর্তন কেন? দুর্নীতিমুক্ত নিয়োগ, শিক্ষক নিয়োগের থেকে শুরু করে যে পুরসভার চাকরি, সর্বত্র দুর্নীতির অভিযোগে মানুষ
অতিষ্ঠ হয়ে উঠেছিল একেবারে। যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে চোখে জল ফেলেছিল। সেই চোখের জলের দাম দেওয়ার বদলে তারা কি হয়েছিল, লাঠির বাড়ি মার খেয়েছিল। তার প্রতিবাদটা তারা ভোটের মাধ্যমে দিয়েছে। শিল্পের আকাল, সিঙ্গুর থেকে শালবনী, নতুন কোনো বড় শিল্পকে আসতে দেওয়া হয়নি। ফলে শিক্ষিত যুব সমাজ ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে তাদেরকে, আর পিছিয়ে পড়েছে যুব সমাজ। তোষণ ও সিন্ডিকেট রাজ। তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রধান অভিযোগ ছিল নিচু তলায় কাটমানি এবং সিন্ডিকেট সংস্কৃতি। শুভেন্দু অধিকারীর যে 6টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার মধ্যে যে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে জিরো টলারেন্স টু কারাপশন, মানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন কমিশন গঠন এবং আগামী 6 মাসের মধ্যে ঝুলে থাকা সমস্ত নিয়োগ সম্পন্ন করার চেষ্টা করা হবে। শিল্প বন্ধু বাংলা, বন্ধ হয়ে থাকা কলকারখানা পুনর্নির্মাণ এবং টাটা সহ বড় বড় শিল্প গোষ্ঠীকে বাংলায় ফিরিয়ে আনার জন্য বড় বিশেষ সেল গঠন। সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ রোধ, বিএসএফ এর সাথে সমন্বয় বাড়িয়ে সীমান্ত দিয়ে চোরাচালান ও অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা। জমি হস্তান্তরের সিদ্ধান্ত, এটা একটা বড় পদক্ষেপ বলা যায়। অনুপ্রবেশকারী এবার বন্ধ হবে আশা করা যায়। নারী সুরক্ষা ও আইন শৃঙ্খলার কঠোরতা। বিএনএস আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে নারী নিগ্রহের ঘটনায় ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার। আইএস এবং আইপিএস প্রশিক্ষণ কেন্দ্র বাংলাতে মেধাবী ছাত্রছাত্রীরা ইউপিএসসি তে সফল হয় তার জন্য জেলায় জেলায় বিশ্বমানের প্রশিক্ষণ গড়ে তোলা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্য থেকে তারা সুযোগ পাবে, যেটা রাজ্য সরকারের তহবিলে আটকে ছিল বা হয়নি। আয়ুষ্মান ভারতের প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় প্রকল্পের সরাসরি বাস্তবায়ন করা হবে, যেটা রাজ্য সরকার আটকে রেখেছিল বলে শোনা যায়। আর রাজ্য সরকার যেটা শোনা যায় যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সুবিধা আসতে দেওয়া হয়নি, বা আগের সরকারের নামে এমন অভিযোগ আছে যে তিনি নিজের নামে সেই প্রকল্পের নাম বদল করে চালিয়েছেন, তার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। সেগুলো যেন আর না হয়। এবারে কেন্দ্র রাজ্য সমন্বয় ডাবল ইঞ্জিন সরকারের গুরুত্ব কতটা, সেটা নিয়ে আজকে আলোচনা করি। দেখো, নতুন মুখ্যমন্ত্রী সব থেকে বড় হাতিয়ার হবে দিল্লির সাথে সুসম্পর্ক। ইয়েস, তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেকটা পর্যন্ত টিকে যেতে পারেন। সেটা হচ্ছে অর্থনৈতিক প্যাকেজ। কেন্দ্রের থেকে স্পেশাল ইকোনমিক প্যাকেজ আদায় করে রাজ্যের ঋণের বোঝা কমাতে হবে। ইয়েস, আজকে যদি রাজ্যের ঋণের বোঝা কমানো যায় তাহলে বিশ্বমানের ইতিহাসে এটা একটা রেকর্ড হবে যে প্রথম পশ্চিমবঙ্গে ঋণের বোঝা কমলো খুব দ্রুত। তাহলে এটা একটা বিশ্ব রেকর্ড হবে পশ্চিমবঙ্গের জন্য। তাতে আমাদের পশ্চিমবঙ্গবাসীর অনেকটা জয় হবে বলে মনে হয়। আর তার জন্য সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা কমবে এবং সাধারণ মানুষ রেহাই পাবে, যেটা আমার বিশ্বাস। রেল ও সড়ক যোগাযোগটা বাড়াতে হবে, যেমন বন্দে ভারত এক্সপ্রেসের নেটওয়ার্ক বাড়াতে হবে এবং জাতীয় সড়ক প্রকল্পগুলোকে গতি বাড়াতে হবে। শিক্ষায় গৈরিকীকরণ নয়, বরং আধুনিকরণ আনতে হবে। ইউজিসি গাইডলাইন মেনে বাংলার শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন করতে হবে। বাংলায় ঝুঁকতে থাকা বাংলার যে শিক্ষা সংস্কৃতি, সেটাকে টেনে উপরে তুলতে হবে। আন্তর্জাতিক মানের শিক্ষা নিয়ে আসতে হবে, যাতে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরো ইন্ডিয়ায় সেরা 10 তালিকায় নাম থাকে। সেটা আমি প্রার্থনা করব সবার আগে। আর রাজ্যের শিক্ষা ব্যবস্থাগুলো যেন আরো উন্নত করা হয়, তো সেখানে যেন স্বচ্ছভাবে নিয়োগ রিক্রুটমেন্ট করা হয়। আর এত জটিলতা বা এত কম্পিটিশন আপনারা আর রাখবেন না, কারণ গত 15 বছর ধরে মানুষ নাজেহাল হয়ে গেছে। তাই বলছি, একটু যদি তাদের থেকে কিছু নিয়ম সহজ করে দেওয়া হয়, যেমন বিএড অনেকে করতে পারে না, তো যারা বিএড করেনি তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক নতুন কোনো নিয়মের মাধ্যমে। উপেক্ষিত প্রতিবন্ধী সমাজ, নতুন ভোরের আলো। প্রতিবন্ধীদের নিয়ে কেউ কোনো কথা বলছে না। আজকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিবন্ধীদের নিয়ে কোনো কথা বলেননি, হয়তো ভবিষ্যতে বলবেন, কিন্তু আমি তার আগে আমার এই ভিডিওতে ছোট্ট করে বলতে চাই তাদের কথা, যেখানে গত 15 বছর ধরে প্রতিবন্ধীদের খুব কোণঠাসা করে রাখা হয়েছে। সাধারণ মানুষদের সাথে তাদেরকেও পিষে মারা হয়েছে। গত 15 বছর ধরে তাদেরকে শুধুমাত্র 1000 টাকা মানবিক ভাতার মাধ্যমে সহায়তা করা হয়েছে, কিন্তু তাতে তারা সন্তুষ্ট হননি, বরং
আরো কোণঠাসা হয়ে গেছে কি করে লক্ষ্মীর ভান্ডার বা আরো যে অন্যান্য প্রকল্প তাদের থেকেও তাদের এত আর্থিক সহায়তা কম কেন, তাদেরকে চাকরি দেওয়া হয়নি কেন? তারাও তো ভোট দেয়, তারা কেউ হুইল চেয়ারে এসে, কেউ হাতে ক্রাচ নিয়ে, যাদের ইন্টারনাল প্রবলেম আছে ভেতরে, তারা কি ভোট দেয় না? আপনারা একটু গুগলে সার্চ করুন, দেখতে পারেন যে আমাদের ভারতে পশ্চিমবঙ্গে স্পেশালি প্রতিবন্ধীদের পার্সেন্টেজ কতটা তাদের সংখ্যা, তারা কিন্তু ভোট দেয়। তো তাদের কথা ভেবে যদি একটু সুযোগ দেওয়া হতো তাহলে ভালো হয়। তো তাদের জন্য কি কি করা উচিত? ভাতা বৃদ্ধি, বর্তমান সামান্য ভাতাকে না বাড়িয়ে সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে হবে। চাকরিতে সংরক্ষণ করতে হবে, সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটার যে ব্যাকলগ রয়েছে তা দ্রুত পূরণ করতে হবে। আর অ্যাক্সেসিবিলিটি, দেখো প্রতিটি সরকারি অফিসে, বাস স্ট্যান্ড এবং স্কুলে প্রতিবন্ধী রাঘব বান্ধব র্যাম্প এবং টয়লেট তৈরি করতে হবে। বিশেষ সুরক্ষা, বিশেষ শিক্ষা এবং সরঞ্জাম নিয়ে যদি কথা বলি, বিনামূল্যে উন্নত মানের হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র এবং ব্রেল কিট বিতরণ করতে হবে যাদের যেটা দরকার। নারী নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিষেবা, বাংলার মায়েরা, বোনেরা এবং সবাই আজকে ভয়মুক্ত সমাজ চায়। সেফ সিটি প্রজেক্ট, সেটা হচ্ছে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা এবং মহিলা পুলিশ টহলদারি বাড়াতে হবে। গ্রামীণ স্বাস্থ্য, ব্লক স্তরের হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ ডাক্তার এবং আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থা করতে হবে। পরিবর্তন শুধু ক্ষমতায় আসার নাম নয়, পরিবর্তন হলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। বাংলার মানুষ চায় স্বচ্ছতা, কর্মসংস্থান এবং অনেকটা নিরাপত্তা। প্রত্যেকটা নারীদের যাদের যোগ্যতা রয়েছে তাদেরকেও প্রত্যেকটা পুরুষদের মতন সমান অগ্রাধিকার দিতে হবে। প্রত্যেকটা প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে। প্রত্যেকটা মা বোনেদের সুরক্ষা দিতে হবে। প্রত্যেকটা যুব সমাজকে উন্নয়নের পথ দেখাতে হবে। আর হ্যাঁ, যারা ধর্মের নামে ব্যবসা করছে বা ধর্মের নামে লুট তোলাবাজি চালাচ্ছে বা ধর্মের নামে রাজনীতি করছে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে এসব চলে না। যে কোনো ধর্মের মানুষ হোক, তাদের মধ্যে যেন শান্তি বজায় থাকে, তাদের মধ্যে যেন উন্নয়ন থাকে। আর হ্যাঁ, আমি উন্নয়ন মানে কিন্তু সমস্ত ধর্মের মানুষের উন্নয়নের কথা বলেছি, কোনো হিন্দু মুসলিম বা কোনো ধর্মের মানুষের আলাদা করে উন্নয়নের কথা বলিনি। উন্নয়ন হবে সব ধর্মের মানুষের ভিত্তিতে, তাদের সবার জন্য। বাংলা সংস্কৃতি ফিরিয়ে আনা, আগে যেমন আমরা দেখতাম প্রত্যেকটা ক্লাবে, প্রত্যেকটা মাঠে অনুষ্ঠান হতো, নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত কিংবা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কিছু দেশাত্মবোধক অনুষ্ঠান বা আরো বাংলার বিপ্লবীদের সম্মান জানিয়ে সেই অনুষ্ঠান আবার প্রত্যেকটা জায়গায় চালু করা হোক। আর হ্যাঁ, আরো একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রত্যেকটা ক্লাবে বা আমরা যেমন দেখি বিভিন্ন জায়গায় এই সংস্কৃতি যেটা ছিল অনুষ্ঠান, বাঙালির কালচারের বদলে যেখানে রাজনৈতিক আস্ফালন হয়ে দাঁড়ালো, মানে রাজনৈতিক ভোটের প্রচার বা রাজনৈতিক বক্তৃতার একটা মঞ্চ, সেটাকে একটু আপনারা কমান। বাংলা সংস্কৃতিকে ফিরিয়ে আনার অনুষ্ঠান করুন। বাংলার সংস্কৃতিতে কোন রকম রাজনৈতিক ব্যাপার যেন না থাকে। আর হ্যাঁ, কোনো রং দেখে, রাজনৈতিক কালচার দেখে কোথাও চাকরি বা স্কুল কলেজে কোনো রকম অশান্তি যেন না করা হয়। যেমন ও বামপন্থী বা ও তৃণমূলপন্থী ছিল বা ও কংগ্রেসপন্থী ছিল বা এই বিজেপি পন্থী বলে বেশি অগ্রাধিকার পাবে, এমনটা কিন্তু নয়। সুযোগ সবার জন্য বিদ্যমান। এবার আমি কথা বলবো টলিউড সংস্কৃতিকে নিয়ে। এবারে বাংলা ইন্ডাস্ট্রির মানটাকে বাড়াতে হবে, আন্তর্জাতিক বাজারে তাদের মানটাকে উন্নত করতে হবে, সিনেমার বাজারটাকে আন্তর্জাতিক বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে হবে। যোগ্য মানুষরা কাজ পাক। ফিল্ম ফেস্টিভ্যালের নামে যে যোগ্য মানুষদের হাতে তাদের দায়িত্ব দেওয়া হতো না, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরা সুযোগ পেত বা অগ্রাধিকার পেত, সেটাকে বন্ধ করতে হবে। গোটা দেশ বিদেশ থেকে যাতে বিভিন্ন আর্টিস্ট, কলাকুশলীরা এসে তাদের নামে পশ্চিমবঙ্গের ফিল্ম ফেস্টিভ্যালকে যেন গুরুত্ব দিয়ে তাদের দেশে গিয়ে দুটো কথা বলে, সেরকম কাজ আপনারা করবেন আশা করি। আর হ্যাঁ, টলিউডের ফেডারেশনের বিশ্বাস ব্রাদার্সের যে গুরুত্ব ছিল, ক্ষমতা অভিযোগ আছে তাদের নামে, সেটা আশা করি দূর হবে। কোন রকম রাজনৈতিক রং দেখে কাউকে ক্ষমতায় বসাবেন না। আশা করি যোগ্য প্রার্থীর হাতে
যোগ্য দায়িত্ব পড়বে বলে আমার মনে হয়। বাঙালির সব থেকে বড় ফেস্টিভ্যাল দুর্গাপুজো। দুর্গাপুজোয় আগের সরকার যেমন প্রত্যেকটা ক্লাবকে বড় অ্যামাউন্টের একটা অনুদান দিতেন এবং সেই অ্যামাউন্টটা অতি মাত্রায় প্রত্যেক বছর যেভাবে বাড়াতেন, সাধারণ মানুষের জন্য কোনো অনুদান বা প্রতিবন্ধীদের জন্য কোনো কিছু অর্থ বরাদ্দটা যদি বেশি করে করা হয় সেটা কিন্তু তিনি করতেন না। তবে আমি এই সরকারের কাছে অনুরোধ করব, ক্লাবে অনুদান দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং সেটা দেওয়া কতটা উচিত বা অনুচিত সেটা বলাও আমার সাজে না। তবে একটা রিকোয়েস্ট করব, বাঙালির ফেস্টিভ্যাল এই যে সব থেকে বড় দুর্গা পুজো, এটাকে আন্তর্জাতিক মানের করে তুলুন এবং এই পুজোতে যেন বিদেশ থেকে অনেক মানুষ এই ফেস্টিভ্যাল যেন দেখতে আসেন এবং এই ফেস্টিভ্যালে যেন তারা ডোনেট করেন রাজ্য সরকারের কাছে এবং সেই টাকা রাজ্যের মানুষের জন্য ভীষণভাবে কাজে লাগে। আর আমি তার মানে এটা বলছি না যে বিদেশ থেকে আসা মানুষদের জন্য আমাদের এখানে কোনো অশান্তি হোক বা ভিড়ভাট্টা হোক, সেটা সরকার সেইভাবেই প্রশাসনিক ব্যবস্থা বা পরিকাঠামো তৈরি করবে বলে আমার মনে হয়। এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার মনে হলো যে বিদেশ থেকে যদি মানুষরা আসে এবং তারা খুশি হয়ে যদি সরকারের বা সাধারণ মানুষের যদি ভালোর জন্য কিছু ডোনেট করেন, আমার মতে বেশি ভালো হবে। আর হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, অভয়া কাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে এনে এমন কঠিন শাস্তি দিন সবার সামনে, যেন এই ধরনের ঘৃণ্যতম কাজ আর কেউ না করতে পারে। আর কিছু আপাতত মনে পড়ছে না, তবে সাধারণ মানুষের আরো যদি কিছু কথা আমি তুলে ধরতে পারি সেটা চেষ্টা করব। আপনারা কমেন্ট করে জানান যে কোনটা আমাদের আরো বেশি দরকার। শিক্ষা, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট সেগুলো উন্নত হোক, তার মধ্যে কোনো রকম কাটমানি সিন্ডিকেট রাজ যেন না থাকে। আপাতত আর কিছু মনে পড়ছে না, তবে আমি একটা ছোট্ট সাধারণ নাগরিক হয়ে আপনাদের কাছে যে রিকোয়েস্টগুলো করলাম সেটা যদি ঠিক মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের কি ওপিনিয়ন, মূল্যবান কমেন্টটা অবশ্যই জানাবে। যদি কিছু বলতে আমি ভুলে যাই তাহলে সেটাও কমেন্ট করে জানিও। আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় কৌশলে সিনে মিডিয়া। ভিডিওটাকে একটা লাইক করো, ভিডিওটা সবার কাছে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে দেয়। সমস্ত বিজেপি কর্মী, সমস্ত সাধারণ নাগরিকদের, সমস্ত মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভাকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ভিডিওর মাধ্যমে আমার অসম্ভব শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম এবং আগামীতে পথ চলা একটা উইশ আমি করলাম। এবার বাকিটা তোমাদের হাতে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।